একদা আমার মাকে চোর সর্বতস্ত করেছিল বড় মামি। তার জীবনে ঘটেছে বিচিত্র ঘটনা। আমার মামা তবে অনার্সে পড়ে স্থানীয় এক কলেজে। রকি নাম ভাইয়ের। কোনো ভার্সিটিতে চান্স পায়নি, কিছু খারাপ স্বভাবের কারণে ভাইটাকে কোনো প্রাইভেট ভার্সিটিতেও ভর্তি করায়নি। দূরে গিয়ে কখন কি করে বসে, ঠিক আছে। খারাপ স্বভাব বলতে ইন্টারমিডিয়েট থেকে নেশা করে, মদ গাঁজা খায় আর কি। লাস্ট শীতে এক রাতেই নেশা করে পথ হারিয়ে ফেলেছে রকি ভাই। ভুলক্রমেই ঢুকে পড়েছে রাস্তার পাশে এক বাড়িতে। সেই বাড়ির পিছনেই মাতাল অবস্থায় বসেছিল কিছুক্ষণ, একাই একাই আবল তাবল বকছিল। পাশেই ছিল ওই বাড়ির ছাগলের খোপ। তাদের শখের 2টি খাসি ছিল খোপে। রকি ভাইয়ের কথা শুনেই খাসি দুটো ভ্যা ভ্যা ম্যামে করে ডাকছিল। মাতাল ভাইটা ভীষণ বিরক্ত হয়ে পড়ে খাসি দুটার বিরহীন ডাকে। রাগে জোরে জোরে লাথি দিতে শুরু করে ওদের খোপে। লাথি শব্দে খাসিরা ব্যা ব্যা ম্যামে আরো বেড়ে যায়। তৎক্ষণাৎ ঘর থেকে লোকজন বেরিয়ে আসে। চেহারা না দেখেই চোর ভেবে বাঁশ দিয়ে জোরে বাড়ি মারে রকি ভাইয়ের মাথায়। সেইখানেই জ্ঞান হারায় ভাই। চেহারা দেখে বাড়ির লোকদের হুঁশ হয়, এটা বড় মার্কেটের ছেলে রকি, তবে মাতাল ছেলে, নেশাখোর ছেলে। নেশাখোর খাসি চুরি করতে আসতেই পারে। তারা পুরোপুরি ধরে নিয়েছে রকি ভাই খাসি চুরি করতেই গেছে। রকি ভাই এই ব্যাপারে আজ পর্যন্ত সঠিক কিছুই বলতে পারেনি। প্রথমও মাতাল ছিল, দ্বিতীয়ত সেই রাতেই মাতাল অবস্থায় মাথায় আঘাত পেয়ে ব্রেন সমস্যা হয়েছে। এখনো মাতালের মতোই আবল তাবল বকে। অনেক চিকিৎসা হয়েছে রকি ভাইয়ের, হয়তো ঠিক হবে কোনো একদিন। আমি চাই ঠিক হোক, কিন্তু এখন আমার আব্বার মতোই কথাবার্তা এলোমেলো, অগোছালো। বড় মামার ছেলে রকি ভাইয়ের জন্য আমার অনেক খারাপ লাগে। ভাইটা চোর ছিল না, চুরি করতেও যায়নি, অথচ খাসি চুরি করতে যাওয়ার দায় কাঁধে নিয়ে বেড়াচ্ছে। ঠিক যেমনটা ওর মা আমার মাকে চুরির দায় দিয়েছিল, খাসির মাংস চুরির দায়। এই কয়েক মাসে রকি ভাইয়ের পিছনে অনেক টাকা খরচ হয়েছে, টাকা পয়সার কমতি নেই এখনো। রকি ভাইয়েরা 2 ভাই বোন শুধু। বোন রাফা ইন্টারমিডিয়েটে পড়ে। একমাত্র ছেলের পেছনে টাকা খরচ করতে কি দোষ। তবে আমার কেন যেন মনে হয় এই খাসি চুরি করতে যাবার অপবাদ আল্লাহর বিচার। আমার আম্মাকে অনেক মানুষের মধ্যে খাসির মাংস চোরের সর্বদস্ত করেছিল বড় মামি। আরেক কোরবানির ঈদ আসার আগেই হয়তো আল্লাহ বিচার করেছে। জানি না আমার ধারণা সত্যি কি না, আল্লাহ ভালো জানেন। আপনারা কি ভাবছেন আমার দাদার বাড়ির লোকরা আমাদেরকে খুব ভালোবাসে? দাদার বাড়ির হিসাবটাও একটু বলি। আমার বাপ চাচারা 4 ভাই, আব্বা সবার বড়। আমাদের বাড়িটা পৌরসভার মধ্যেই, তবে এক প্রান্তে। থানা শহরে পায়ে হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগে। সিএনজি কিংবা বাইকে আরও কম সময় লাগে। 2টো কারখানাও আছে বাড়ির অধরে। এইখানে কয়েক বছর ধরেই বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে, রাস্তার পাশেই দোকানও ভাড়া দেওয়া যাচ্ছে। আমার 3 চাচা ঘর করার জন্যই জমি নিয়েছে বাড়ির সামনের দিকে, রাস্তার পাশে উঁচু অংশে। আর আমার আব্বাকে ঘর করার জমি দিয়েছিল বাড়ির পিছনের দিকে বাগান এবং নলার ভেতরে নিচু অংশে। আমরা ঘর করতে গেলেও বালু অথবা মাটি কিনে এনে বাগানের সেই নিচু অংশ প্রথমেই ভরাট করতে হবে, তারপরে ঘর নির্মাণ করতে হবে। তারা উঁচু জমি করে ঘর অলরেডি ভাড়াও দিয়েছে। আমাদের কি সাধ্য আছে নিচু জমি ভরাট করে ঘর নির্মাণ করার? যেইখানে পেট চালার দায় সেইখানে জমি ভরাট করে ঘর করব কিভাবে? চাচারা রাস্তার পাশে জমি নেওয়ায় ওনারা দোকান ঘর উঠিয়ে ভাড়া দিয়েছে। আমাদের জমি তো বাগানে, দোকান তৈরি করারও সুযোগ নেই। দাদার অনেকগুলো পুকুর ছিল, আমাদের ভাগেই পুরো একটা পুকুর পড়েছে। বাড়িতে অনেক বড় ফলের বাগান, সবকিছুই এখন চাচাদের হাতেই। আব্বার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। মেজো চাচা দেখতেন বাড়ির জমি জামা, ঘর তৈরির জমি দেখিয়ে দিলেও আমাদের জমি জামা এখনো মেজো চাচাই দেখে। সবসময় একটাই কথা বলে, তোকে এখনো সবকিছু বুঝে খাওয়ার সময় হয় নাই। আর সবকিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে আসে আমার আব্বার কাছে। আব্বা তো অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, সেই তো ভালো মন্দ কিছুই বোঝে না। আমার দাদি আর মেজো চাচা যাই বোঝায় আব্বাকে, সেটাই বুঝে দায়িত্ব মেজো চাচাকেই দিয়ে দেয়। আব্বা অসুস্থ হওয়ার পরই আমরা যৌথ পরিবার থেকে বের হয়ে যাই। আব্বার ইনকাম ছিল না বলেই 3 চাচা তখন আম্মাকে কাজের লোকের মতো খাটাতো। আব্বার যত্ন করারও সময় পেত না আম্মা। তারপরে আমরা হাড়ি আলাদা করি। চেয়ারম্যান মেম্বার আর আমার নানার বাড়ির লোকদের ডেকে আনে আম্মা। চাচাদেরকে অনুরোধ করে আব্বার ভাগে জমিটুকু বুঝিয়ে দেওয়ার জন্য, যেন আমরা নিজেদের মতোই করে চলতে পারি। তখন মেজো চাচার বদনাম ছড়িয়ে দেয় আমার চরিত্রের নামে। আম্মার নাকি চরিত্র খারাপ, জমি ভাগ করে দিলেই আব্বাকে বোকা বানিয়ে সব নিয়ে চলে যাবে। মামারাও এই আম্মার নামে দেওয়া এই অপবাদ প্রতিবাদ করেছিল প্রথমেই, কিন্তু বড় মামা হুট করে মেজো চাচার কথাই বিশ্বাস করলেন। আসলেই আমার বড় মামি বুদ্ধি দিয়েছিলেন। বড় মামি আর মেজো চাচি আপন 2 বোন। বৌশালী আর ভাইরার বুদ্ধিতে বড় মামাও আম্মার বিরুদ্ধেই চলে যান। আমার দাদিরাও ওদের কথাই বিশ্বাস করেন। তখন আর আব্বার ভাগে জমি বুঝিয়ে দেওয়া হয়নি।
একজন নারী যখন বিপদে পড়ে তখন তাকে শোষণ করার জন্য প্রথমেই চরিত্রের বদনাম দেওয়া হয়। আমার মায়ের বেলাও সেটাও ঘটেছে। তাছাড়াও আপনি যখন বিপদে পড়বেন তখন বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুইটাই একরকম থাকবে। পারলে দুই গ্রুপ এক হয়ে যাবে আপনাকে শাসানোর জন্য। এখনো আমাদের সম্পত্তি মেজো চাচার হাতে, উনি যা হাতে দেন তাই মাথা পেতে নিতে হয়। আমি ভাবছিলাম আমার আম্মার কথা, একটা মহিলা স্বামীর যখন অসুস্থ থাকে তখন তার পাশে কেউই থাকে না। আপনার মনে হবে বাপের বাড়ির মানুষগুলো এত অপমান করে, তারপরও আম্মা কেন তাদের কাছেই ছুটে যায়? আসলেই কি আমাদের দাদির বাড়ি থেকে আমাদেরকে পুরোপুরি বের করে দিত, তাই আম্মাকে অনেক অপমান লাঞ্ছনার পরেও ভাইয়ের সাথে একটু সম্পর্ক রাখে। হয়তো মেজো চাচা আব্বার সম্পত্তি নিজ দায়িত্বে রেখেছেন, কিন্তু আমরাও তো দাদার বাড়িতেই আছি। নানার বাড়ি সাপোর্ট না থাকলেও আমাদের দাদার বাড়ি থেকে বের করেই দেওয়া হতো। আমার মামাদের কথা কি বলবো, জানি না কত দূর ভালোবাসে আম্মাকে। নানা বাড়িতে যখনই কোনো প্রোগ্রাম হয় তখনই সবাইকে দাওয়াত দেওয়া হয়, দায় এড়াতেই আমাদেরকেও দাওয়াত দেয়। আমরা যাই না প্রথমেই, আম্মা দৌড়ে দৌড়ে যান, সকল কাজই করেন। অনুষ্ঠানের শেষের দিকে অথবা খাওয়ার আগে বিশাল একটা ক্রোটুই বের করা হয় অনুষ্ঠানে, সব দায় এসে পড়ে আমার আম্মার মাথায়। বহুবারই ঘটেছে এমন, সারাদিনই নানার বাড়ি বসে খেটে খুঁটে বাপের বাড়ির প্রোগ্রাম তুলে দেন আম্মা, সেই আম্মারই দোষ হয় সব। কেন যেন মনে হয় যে এইসব মহিলা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির পাশাপাশি তাদেরই দোষ একটু বেশি, দোষ না করলেও দোষ। মাঝে মাঝে মনে হয় আম্মারই লজ্জা কম, কিন্তু পরে আবার মনে হয় আপনজনের মুখ দেখে আম্মাও সব ভুলে যান। আসতে যেতে দেখা হয়তো বাপের ফ্যামিলির লোকের সাথে, রক্তের লোকদের চেহারা দেখি হয়তো সব ভুলে যান আম্মা। আমার মা খালাদের মধ্যে আমার আম্মা বড়, বড় মামা সবার বড়, ভাই বোন সবার মধ্যে তারপরই আম্মা। ছোট ভাই বোনদের প্রতি আম্মার কি টান, একটু 19-20 হলেই দৌড়ে যান। কখনো কখনো এমনও মনে হয় আম্মা মাফ করে দেন ছোট ভাই বোনকে। আমার নানা নানি জীবিত নেই, নানা বাড়িতে আম্মাকে সবচেয়ে বেশি জ্বালায় বড় মামি, আম্মার বড় ভাইয়ের বউ, আর অন্যরাও তার সাথে সায় দেয় তালি বাজিয়ে। অনেক অনুরোধ করেও আম্মাকে ফেরাতে পারি না নানা বাড়ির দিক থেকে। আমার পরিচয়টা তো দেওয়া হয়নি, আমার নাম সাব্বাব খান। গত কোরবানির ঈদের সময় বলেছিলাম না ভার্সিটির কোচিং করছি, আমি একটা ভার্সিটিতে চান্সও পেয়েছি অলরেডি। ভালো কোনো ভার্সিটি নয়, দেশের অনেক জেলাতেই ভার্সিটি হয়েছে, আমাদের জেলাও একটা ভার্সিটি আছে, এখানেই চান্স পেয়েছি। তবে সাবজেক্ট ভালো ইংরেজি, টিউশনি করে নিজের পড়াশোনা খরচ জোগাড় করি। আমার ছোট দুই বোন সারা আর শিকদা, আমরা 3 ভাই বোন আর বাবা মা নিয়ে আমাদের পরিবার। চাচাদের কয়েকটি বিল্ডিং এর পিছনে একটি কাঠের ঘরে আমাদের বসবাস। দেখতে দেখতে পেরিয়ে গেছে 5 বছর, আমারও অনার্স শেষ। এরই মধ্যে ঘটে গেছে অনেক ঘটনা। আমি মেজো চাচার কাছ থেকে আমাদের ভাগের জমি আদায় করে নিয়েছি, বলেছি আমাদের জমি আমাদেরকেই বুঝিয়ে না দিলে মামলা দেব। অতঃপর মামলার ভয়ে ভাগে জমি বুঝিয়ে দিলেন তিনি। অনার্সের প্রথম বছরই টিউশনি করে পড়েছিলাম, বুঝলাম এভাবে জীবন যুদ্ধ করার কোনো মানে হয় না। তখনই মেজো চাচার ওপর চড় হয়েছি। দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময় জমি বুঝে নিয়েছি। ইদানিং 3 চাচা নিত্যে এসেই ঝগড়া করেন, এই দিক দিয়ে কম হয়ে গেছে, ওই দিক দিয়ে বেশি হয়ে গেছে। আমি বাড়ি থেকে ভার্সিটিতে আসা যাওয়া করছি। 2 বছর আগে আমি আর মা বুদ্ধি করে আমাদের ভাগের পুকুরটাতে মাছ চাষ শুরু করি। রাত দিন কাজ করি আমরা। ছোট বোন দুটোও আমাদের সাথে খেটেছে ভাগ্য পরিবর্তনের তাগিদায়। মায়ের সোনার চেনও বিক্রি করে সেই টাকায় মাছের খাবার জোগাড় করেছিলাম। আস্তে আস্তে মাছগুলো বড় হয়। এইবার আসে বিক্রির পালা। মাছের আড়তদের সাথে কথা হয়, সকালে মাছ বিক্রি করব। আগের রাতেই জেলে খবর দিয়ে রাখি পুকুর থেকে মাছ ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্য সকালেই উঠে দেখি পুকুরের সব মাছ মরে বেশি উঠেছে। আসলে রাতের আধারে কে বিষ দিয়েছে আমাদের পুকুরে, এইসব কে করেছে বুঝেন? আমাদের মেজো চাচার পরিবার এতদিন ভোগ করেছিল তো পুকুরটা। যখন আমরা আমাদের হাতে নিয়ে এলাম তখনই তাদের দুঃখ লেগেছে, ক্ষতি করে দিল আমাদের। অথচ দিনরাত কষ্ট করেছি আমরা, কত আশা ছিল, কতই স্বপ্ন ছিল, সব এক নিমিষেই ধুলোসো করে দিয়েছে। আমি কারো ক্ষতি করলাম না, কারণ আমার বন্ধুটো বড় হয়েছে, কে আবার ওদের ক্ষতি করে দেয়? আমিও এক নতুন সিদ্ধান্ত নিলাম, সবার সাথে তাল মিলিয়ে চললেই ভিতর থেকে নতুন কাজ করব। শুরু হলো আমার নতুন চিন্তা। এখন তো অনার্স পাস করেছি। আসসালামু আলাইকুম গাইস, মায়ের অকথা গল্পের দ্বিতীয় পার্টটি তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই নেক্সট পার্টির জন্য কমেন্ট করবে, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।